আচ্ছা, সিপিসি আমরা পড়েছিলাম কত পর্যন্ত মনে আছে? 14 পর্যন্ত। 15 এগুলি আলোচনা, 15, 16, 17 এমনি একটু মুখে মুখে বলেছিলাম, তাই তো? 14 পর্যন্ত বেসিক্যালি আলোচনা ছিল। 15, 16 এগুলো আমরা হচ্ছে মুখে মুখে বলেছিলাম। হ্যাঁ, আমার তো মনে পড়ে আর কি। বিদেশি রায় সম্পর্কে প্রিজাম্পশন যেটা, এটা পর্যন্ত আমরা একটু লিখছিলাম। বিদেশি রায় সম্পর্ক অনুমান আর হচ্ছে যে আদালতের মধ্যে। আচ্ছা বলেন আপনারা বিদেশি রায় সম্পর্কে অনুমান কিরকম হবে? সবকিছু সঠিক করছে। কোন পর্যন্ত? পুরোটা মানে মূল বিষয়বস্তুটা আমাকে বলতে হবে। বুঝলাম না, যতক্ষণ বিরোধ দেখা যাচ্ছে। মানে কোন বিষয়ে প্রিজাম্পশনটা নিয়ে আসবে? যে বিষয়ে তথ্য হবে বলছি প্রিজাম্পশনটা করবে কোন গ্রাউন্ডে? যে রায়টা ঠিক আছে সেটা, নাকি রায়টা উপযুক্ত আদালতের প্রদান করেছে সেটা? উপযুক্ত আদালত পড়েন তো আপনার, উপযুক্ত আদালত করেছে স্যার। ওটা পড়েন। কোনটা বলবো স্যার? কেউ বই দেন দিকে একটা। কোনটা বলবো স্যার? 14 বিদেশি রায় সম্পর্কে অনুমান। বিদেশি রায়ের প্রচলিত নকল বলে কথিত কোনো দলিল পেশ করা হলে এবং বিপরীত পরিস্থিতি না পাওয়া গেলে আদালত কর্তৃক অনুমিতভাবে যে রায়টি যুক্ত একটি আদালত প্রদান করেছে, ওটা নিচে রাখবেন উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালত। যেটা জানতে চাচ্ছে না এটা হচ্ছে মূল বিষয়বস্তু, যে কি সম্পর্কে অনুমান করবে। অনুমান করবে এটা যে রায়টা সঠিক সেটা অনুমান করবে না। এই 14 ধারার অনুমানটা হবে রায়টা উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালত দিয়েছে কিনা, এটা অনুমানের বিষয়। এবং এটা কেন প্রয়োজন, এবার প্রশ্ন আসে এটা কেন প্রয়োজন, এটা উপযুক্ত আদালত দিল কিনা এটা আমার জানা কেন প্রয়োজন, প্রিজাম্পশন করা কেন প্রয়োজন। 13 ধারায় ছিল না। কোনো বিদেশি আদালত কোনো বিষয়ে বিচার করলে এবং তা একই পক্ষসমূহ অথবা তাদের সূত্র এক বা একের অধিক সত্য দাবিকারীর মধ্যে একই বিষয়ে সম্পর্কিত মোকদ্দমা হলে বিদেশি আদালতের রায় চূড়ান্ত বলে গণ্য হবে, তবে নিম্নলিখিত ক্ষেত্রেও ব্যক্ত যখন উপযুক্ত এই যে শুধুমাত্র এই গ্রাউন্ডটা ক্লিয়ার করার জন্য এখতিয়ার আছে কিনা, এখতিয়ার সম্পন্ন আদালত এই রায়টা দিয়েছে কিনা, এটার প্রিজাম্পশন নিয়ে আসবে হচ্ছে 14তে। বলছে অন্য পক্ষ কিছু ভিন্নরূপ প্রমাণ না করা পর্যন্ত আদালত এটাই বিশ্বাস করবে, এটাই প্রিজিউম করবে কি যে এই রায়টা উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতই দিয়েছে। এটাই হচ্ছে বিষয়বস্তু। এটার সাথে 14 সাথে কানেক্টেড এই জায়গাটাতে। আচ্ছা ঠিক আছে, যার বই তাকে ধরে দিতে পারেন। এবার আসুন 15 ধারাতে কি বলছে। 15 ধারাতে বলছে, 15 ধারা বলছিল আমার যদি মনে পড়ে, কোর্ট ইন হুইচ সুটস টু বি ইনস্টিটিউটেড, যে কোন কোর্টে কোন আদালতে মামলা দায়ের করতে হবে। সিভিল সুট, সুটের কথা বলছে, ঠিক আছে? সুট সুট মানে মোকদ্দমা, মোকদ্দমা কোথায় দায়ের করতে হবে সেই সম্পর্কে বলা আছে। 15 ধারায় বলছে প্রত্যেকটি মোকদ্দমা গুহার এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে। এটাকে বুঝাই দিতে পারবেন আমাকে? বলেন তো, বলেন। তারপরে বসে বলেন। একটা সম্পত্তির মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। সম্পদের মূল্য হলো 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা মামলা কিন্তু মধ্যে জেলাজজ করতে পারে, কিন্তু এটার হচ্ছে যে এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালত হচ্ছে সিনিয়র সহকারী জজ আদালত। তো আমাকে জেলাজজে না গিয়ে আমাকে এখতিয়ার সম্পূর্ণ সর্বনিম্ন আদালত হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ওইখানে আমার মামলা করতে হবে। এটা কোনো ধরনের ভিন বিষয়। আচ্ছা, তো কেউ এখানে দ্বিমত দেন, দ্বিমত পোষণ করেন এটার সাথে? বলেন। আমাদের তো 5টা জুরিসডিকশন আছে, তো হচ্ছে ডিফারেন্ট জুরিসডিকশন, যেখানে হচ্ছে যেমন প্রপার্টির মূল্য যদি হচ্ছে 15 লাখ টাকা হয়, তাহলে এর দেখতে হবে সহকারী যন্ত্রণা করা যাবে, কিন্তু এর দেখতে হবে আদি ইখতিয়ার আবার কোথায়। তো হচ্ছে 5টা ইখতিয়ার যেগুলো হচ্ছে পড়বে সেখানে দাঁড় করতে হবে। এই যে 15 আপনার একটু কিঞ্চিত প্রবলেম হয়েছে। 15 লাখ টাকা পর্যন্ত কোথায় যাবে? শুধু অ্যাসিস্ট্যান্ট 15 লাখ পর্যন্ত, আর 15 লাখ প্লাস ব্যালেন্স আপনি যদি 16 বলবেন ইটস ওকে।
হ্যাঁ আমি বলতেছি এইটা আমরা এই এখতিয়ারগুলো দেখছি, হ্যাঁ টোটাল কয়টা এখতিয়ার দেখছি, 5টা এখতিয়ার দেখছি। প্রত্যেকটা এখতিয়ারই আমাদেরকে চেক করতে হবে, চেক লিস্ট অনুযায়ী ধরে ধরে চেক দিতে হবে যে এখানে যাই কিনা, এই মানে টেরিটোরিয়াল জুরিসডিকশনে কোনটা সর্বনিম্ন কোর্ট, তারপরে আগে এখতিয়ার সম্পন্ন আদালত কোনটা সর্বনিম্ন, যদি এটা মামলা না হয় আপিল হয় তাহলে সর্বনিম্ন কোন আদালতে আপিল করা যাবে, তারপরে হচ্ছে যে আর্থিক এখতিয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন কোর্ট কোনটা, এই সমস্ত কিছু এই 5টা বিষয় বিবেচনা করে আমাদের তারপরে সর্বনিম্ন আদালতে মামলা দায়ের করতে হবে। স্যার এখানে একটা প্রশ্ন স্যার বলেন। আমাদের তিনটা কোটের কথা বলা হয়েছে, 3টা কোর্টের কথা বলা হয়েছে আচ্ছা, এখতিয়ার তিনটা, মানে একটা হচ্ছে সহকারী, একটা সিনিয়র, একটা যুগ্ম। একটা 15 25 25 উপরে গেলে যুগ্ম। জি 3টা কোটে কেস হচ্ছে, কিন্তু 25 উপরে গেলে জেলা জজের কাছে করা যাচ্ছে, 25 উপরে গেলে জি যে কোনো কোটে করা যাচ্ছে। জি তাহলে 5টা করলো আচ্ছা। আর 25 উপরে গেলে জেলা জজ চলে যাচ্ছে, আপনাকে কি বলতে সেটা না 5 কোটি 5 কোটি পর্যন্ত কি করবে, 5 কোটি টাকা পর্যন্ত মানে জেলা জজও করা যাবে, জেলা জজ করা যাবে, হ্যাঁ। কিন্তু করবো না কেন না, কারণ এইটা যে এই 15 ধারা জেলা জজে কোনো মামলা করা গেলেও দেখতে হবে তার নিচের কোনো কোর্টে আগে করা যায় কিনা। ওটাই তো যুগ্ম তো তাহলে 25 পর থেকে সর্বোচ্চ পরে সব যুগ্মতে করবে। আচ্ছা এখন তারপরের কথা হচ্ছে যে জেলা জজের কোনো আদি এখতিয়ার আছে কিনা। অন্যান্য মামলার ক্ষেত্রে আদি এখতিয়ার জেলা জজের আছে, ধরেন পারিবারিক মামলা জেলা জজের আদি এখতিয়ার আছে, জমি জমা নিয়ে মামলা জেলা জজের আদি এখতিয়ার আছে নাই, জেলা জজের আদি এখতিয়ার কিন্তু নাই। জেলা জজের এই সমস্ত মামলার ক্ষেত্রে রিভিশনাল এখতিয়ারগুলো আছে, ঠিক আছে, রিভিশনাল এখতিয়ারগুলো আছে, আপিল এখতিয়ারগুলো আছে, এই দুইটা এখতিয়ার আছে জেলা জজের। আর জেলা জজের আদি এখতিয়ার নির্দিষ্ট কিছু মামলা তা অন্য কোথাও করা যায় না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে যে 25 লাখের জি উপরে যাই গেল আমরা যুগ্ম বাজার করলাম, করার পরে যা হয় জেলাটা যা হচ্ছে আপিল রিভিউয়েশন, ওই যে একটা জুরিসডিকশন কি ছিল, অ্যাপিলের জুরিসডিকশন ছিল, হ্যাঁ অ্যাপিলের জুরিসডিকশন ছিল। এখন আপনার আপিলে গেলে তারপরে আপনার দেখতে হবে আপিল জুরিসডিকশন কার কার আছে, কার কার আপিল জুরিসডিকশন আছে। যেমন জেলা জজের কাছে আপিল করা যাবে না যাবে না, কার কাছে যাবে, জেলা জজের কাছে যাবে আর হাইকোর্ট ডিভিশনে যাবে। তো তখন আমার তাদের ভেতর থেকে সর্বনিম্ন এখতিয়ার সম্পন্ন কোর্ট দেখতে হবে। তাহলে দেখেন আমার একটা মামলা হলো 6 কোটি টাকার মামলা, ঠিক আছে, তুমি দায়ের করো কোথায়, আদি এখতিয়ার কোথায়, এটা আজ ইতিহাস হচ্ছে হাইকোর্ট না আপিল আমি কি বলছি এটা আদি মানে মোকদ্দমা যুগ্ম জেলা জজ, ঠিক আছে। এখানে আমি কি করলাম, দায়ের করলাম, করলে এটা আপিলে গেল, আপিলে কার কাছে যাবে, না জেলা তো 6 কোটি 5 কোটি এইখানে আপিল জুরিসডিকশন কার কার আছে, আপিল জুরিসডিকশন আছে হাইকোর্টের আর জেলা জজ দুইজনের। তো যেহেতু এই যে 6 কোটি টাকা যদি পার হয়ে যায়, 5 কোটি পার হয়ে যায় হাইকোর্টে চলে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই যে জেলা জজের যেহেতু এই জায়গাতে আপিল জুরিসডিকশন লোয়ার, হাইকোর্টের থেকে এর লোয়ার জুরিসডিকশন না, সেই ক্ষেত্রে এই কি করতে পারবে, জেলা জজের কাছে আপিল করতে পারবে যদি এটা 5 এর নিচে বা 5 পর্যন্ত হয়। আমরা শুরুতে যেমন আপিল আমরা নিয়ে আসি নাই, ঠিক আছে। আপিল আপনাদের মাথায় ঢোকার দরকার নেই আপাতত, আপিল নিয়ে যখন আলোচনা করবো তখন আপনারা মাথায় ঢুকে আসবে। আমরা বলছি যে এখানে আপিলের কথা কিন্তু বলে নাই, 20 কোটি টাকার মামলা হলো যুগ্ম জেলা জজ করতে। 15তে কি বলছে, আপিল বলছে কি, 15তে বিষয়বস্তু কি, একটা সুট আর আপিল কিন্তু ব্যাপারটা আলাদা। সুট যেখানে লেখা থাকবে ওটা আপনাকে বুঝতে হবে এটা অরিজিনাল সুট, মানে আদি মোকদ্দমা, কোনো আপিল না, শুরু যেখানে সেটা হচ্ছে সুট। আর যদি আপিল হয় সেটা আপিল লেখা থাকবে, আপনারা লিমিটেশন একটা দেখবেন, আপিলের জন্য আলাদা কথা লেখা আছে, সুটের জন্য আলাদা আলাদা কথা লেখা আছে। তো যেখানে সুট থাকবে আমরা সুট নিয়ে কথা
আদি এখতিয়ার মানে যেই কোর্টেই প্রথম মামলা করা যায়, যে কোর্টে প্রথম মামলা করা যায়। তো 5 লক্ষ টাকার একটা মামলা, ধরেন দেড় মামলা, যে কোর্টে মামলা করা যায় বলা হবে ওই কোর্টের আদি এখতিয়ার হচ্ছে এই কোর্ট, এই মামলাটা গ্রহণ করা। আপিল এখতিয়ার মানে আদি একটু বুঝলেন, শুরুতে মামলা করা হলো, ওই মামলা কোনো একজন, ওই মামলার যে রায় দিল কোনো একজন ব্যক্তি ওই মামলার রায়ে খুশি না, সংক্ষুব্ধ, তার পছন্দ হয়নি, তখন কি করবে? ওটার বিরুদ্ধে আপিল করবে। আপিল যেখানে করা হবে অবশ্যই আপিল করতে হবে যেখানে আপিল করা যায়। তো যেখানে করা যায় ওই কোর্টটাকে বলা হচ্ছে আপিল দায়েরের জন্য উপযুক্ত আদালত বা আপিল এখতিয়ার সম্পন্ন আদালত। বুঝা গেল? যেটা আপনি সর্বপ্রথম মামলা নিয়ে আসবেন ওটা হচ্ছে মামলা বা মোকদ্দমা, আদি মোকদ্দমা। আর যখন আপনার ওই রায় বা ওই ডিগ্রির বিরুদ্ধে আপনার কোনো সংক্ষুব্ধ হবে না, আপনি আপনার পছন্দ হবে না, ওটার বিরুদ্ধে আপনি ফার্দার যদি অন্য কোর্টে গিয়ে ওটার বিরুদ্ধে কোনো স্টেপ নেন সেটা আপিল হবে। এই হচ্ছে ব্যাপার স্যার। তাহলে পাঁচটার কথা বললেন, তাহলে আপিল দুটা ধরে 5টা? জি, আপিল এবং আদি এখতিয়ার ধরেই 5টা বলছি। এই 5টা। তো যদি আমি আদি মোকদ্দমা করতেছি তখন আপিলটাকে আমি আগেই বাদ দেবো, আপিলে যাবোই না, বাকি 4টার মধ্যে দেখবো যে 4টার মধ্যে কোন কোন ক্ষেত্রে কোথায় মামলা করা যায়। ঠিক আছে? 15 ধারার মূল বিষয়বস্তু এটা যে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মামলা দায়ের করতে হবে। এই যদিও ডিস্ট্রিক্ট জাজে বলা আছে, ডিস্ট্রিক্ট জাজের আদি মোকদ্দমার ক্ষেত্রে আনলিমিটেড জুরিসডিকশন আছে, এটা বলা আছে। এসআরওতে সিআরওতে বলা আছে, বলা থাকলেও সরি সিআরও বলছি, সিসিএ সিভিল কোর্টস অ্যাক্ট, এটাতে বলা আছে। বলা থাকলেও ওর যেহেতু বিভিন্ন মোকদ্দমার আদি জুরিসডিকশন নাই, আদি এখতিয়ার নাই, এজন্য কি করবে না, আদি মোকদ্দমা ওখানে দায়ের করা যাবে না সব ক্ষেত্রে। কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে, যেমন প্রোবেট আছে, তারপরে এরকম আরও বেশ কিছু জায়গা আছে, ওই জিনিসগুলো সরাসরি শুধুমাত্র জেলা জজের আদালতে দায়ের করা যায়, বাকিগুলো যুগ্মতে করতে হবে। তাহলে আমরা যেটা দেখি মানে লাস্ট ভিডিওতে দেখা যাচ্ছে কোনো একটা মামলা হচ্ছে সরাসরি আগে কি করে সরাসরি জেলা জজে করা যায় না, জি, অতিরিক্ত জজ জজে করা যায়, জি, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলে পরবর্তীতে মামলা যদি দেখা যাচ্ছে যে আসলে এটা এর বিচার করা না, তখন কি করে সরাসরি জেলা জজে বদলি করে। জি, জেলা জজ কি করে দেখা যাচ্ছে যখন যদি সর্বনিম্ন ইফতার সম্পন্ন একটা লোকে সে বদলি করে দেয়। না, আমি বলি এখানের যে ব্যাপারটা যে যদি এরকম হয় যে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হলো, ম্যাজিস্ট্রেট কোর্টের এখতিয়ার নেই ওই মামলা দেখার, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট কী করবে, 201 ধারার বিধান অনুসারে সেটাকে সেই যদি নালিশ হয় নালিশটাকে ট্রান্সফার করবে। নালিশ আবার 2 ধরনের হতে পারে, মৌখিকভাবে হতে পারে, লিখিতভাবেও হতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় মৌখিকভাবে মামলা হয় না। হ্যাঁ, মৌখিকভাবে কিন্তু মামলা করা যায়, আপনারা জানেন কি না? মৌখিকভাবে কিন্তু ক্রিমিনাল মামলা করা যায় নালিশের মাধ্যমে, মৌখিক নালিশের মাধ্যমে। যদি মৌখিকভাবে নালিশ করে, নালিশ শুনে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে এই মামলা তার আদালতে বিচারযোগ্য না বা আমলে নেওয়া তার যোগ্যতা নাই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কী করবে, ওনাকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। আর যদি নালিশ দায়ের করে, লিখিত নালিশ দায়ের করে, তাহলে যেটা দিয়েছে ওই দরখাস্তটা তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য ফেরত দিবেন। বুঝা গেল? এই হচ্ছে সিস্টেম। তো ওইখান থেকে যদি এরকম হয় যে দায়রা কোর্টের মামলা, দায়রা কোর্ট নিতে পারবে, তাহলে দায়রা কোর্টে নিয়ে যাওয়ার পরে দায়রা কোর্ট ওটা দেখবে যে সে গ্রহণ করবে কিনা। যদি রক্ষণীয় হয় গ্রহণ করবে, যদি রক্ষণীয় না হয় খারিজ করবে। এখন যদি গ্রহণ করে সব মামলায় তার কাছে থাকে কিনা, কথা হচ্ছে দায়রা জজের কাছে সব মামলা থাকবে না। তার যেহেতু সে একজন হেড, তার অনেক চাপ থাকে, তার এডিশনাল হিসাবে 1, 2, 3, 4 অনেকেই থাকতে পারে। হ্যাঁ, যাদেরকে আমরা বলি অতিরিক্ত দায়রা জজ, তাদের আন্ডারে তিনি ট্রান্সফার করে দিতে পারেন। আবার প্রত্যেক এভাবেও তিনি ট্রান্সফার করতে পারেন, থানা ওয়াইজও ট্রান্সফার করতে পারেন। যে দেখা গেল 2-3টা থানা একটা অ্যাডিশনাল দায়রা জজকে দিয়ে বলা হলো যে তুমি এই 2-3টা থানার মামলা দেখাশোনা করবা, আর অন্যদিকে অন্যান্যগুলো তো তার কাছে অন্যদিন। আবার অন্য সিস্টেমও করতে পারে, যে এটা ডিপেন্ড করতে পারে সাবজেক্ট ম্যাটারের উপরে। যদি জায়গা জমি নিয়ে হয় একজন করবে, যদি হচ্ছে যে সরি ইসে তো জায়গা জমি নিয়ে খুব কম হয় দায়রা আদালতগুলোতে। যদি দেখা যাচ্ছে কোন ডাকাতি মানে প্রিভিয়াস টাইপের যেগুলা
সেগুলো একজনের কাছে দিবে। আবার দেখা যাচ্ছে যেটা পেটি ক্রিমিনাল সেটা দেখা যাচ্ছে আরেকজনের কাছে দিবে। আবার একজনের কাছে দিল দেখা গেল এনআই অ্যাক্টের মামলা যেগুলো দায়রা হয়ে গেছে সেগুলো আরেকজনের কাছে দিতে পারে। এরকম করে তিনি সাবজেক্ট ম্যাটারের উপরও ভাগ করে দিতে পারেন, এডিশনালদেরকে আবার জুরিসডিকশন অনুযায়ী ভাগ করে দিতে পারেন, এটা তার ব্যাপার। এটা কিন্তু উনি সর্বনিম্ন আদালতে প্রেরণ করার ব্যাপারটা এমন না, উনার এখতিয়ার। এডিশনাল যারা আছে এডিশনাল হচ্ছে তার এখতিয়ার সম্পন্ন, উনি যে যে এখতিয়ার এডিশনালদেরকে দিয়ে দেন ট্রান্সফার করেন তারা শুধুমাত্র সেগুলাই দেখতে পারে। উনি সর্বনিম্ন আদালতে প্রেরণ করেন ব্যাপারটা এমন নয়। হ্যাঁ ক্রিমিনাল ম্যাটার কথা বলছি। সিভিলেও এরকমই কাছাকাছি ম্যাটার, যদি এরকম কোনো মামলা যেগুলো জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে মামলা হয়েছে বা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টে বা অ্যাসিস্ট্যান্ট জাজে মামলা হয়েছে, কিন্তু আপিলে চলে আসলো কোথায়? আপিলে ডিরেক্ট আসবে, কিন্তু যদি হাইকোর্টে না যায় জেলা জজে আসবে। তো জেলা জজ সব কি নিজে ডিল করে? সব কিন্তু নিজে ডিল করে না। আপনাদের বহু মামলা আছে যেগুলো দেখবেন আপনারা রিভিশন অথবা ইসের আপিল স্টেজে দেখবেন আপনার সেগুলো হাইকোর্টে আছে, সরি জেলা জজের কাছে আছে। শুধু জেলা জজের কাছে থাকবে নট নেসেসারিলি, এটা অতিরিক্ত জেলা জজের কাছেও থাকতে পারে। আপনাদের কাছে আপনারা দেখবেন যে বিভিন্ন মামলা রিভিশনে আছে বা আপিলে আছে কোথায়? অতিরিক্ত জেলা জজের কাছে। জি সব কিছুই আলাদা আলাদা। জি একটা মামলার চাহিদা হলো 18 লাখ। জি 18 লাখ টাকা চাহিদা। জি তো সেই অনুযায়ী সিনিয়র সহকারী জজের ফাইলিং করেছিলাম শিক্ষা। আচ্ছা সিনিয়র সহকারী জজ বোর্ড হলেও সিনিয়র, জজ সিনিয়র। আচ্ছা জজ হয়ে গেছে জজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। আমি ডিরেক্ট করতে পারি। আচ্ছা তখন উনি আবার যেহেতু সিনিয়র সহকারী সদর আছে সদর আছে। আচ্ছা বুঝতে পারি, এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা উনি আচ্ছা আমরা ট্রান্সফার বেসিক্যালি হচ্ছে 22 এবং 24 ধারা আমরা আসতেছি জায়গাগুলোতে, এবং সেইগুলো 22 এবং 24 ধারা অবশ্যই এই যে 15 থেকে 19 ধারা পর্যন্ত যে 15 থেকে 20 ধারা 16 থেকে 20 ধারা বেসিক্যালি এই ধারায় যে বিধানসমূহ আছে সেই সাপেক্ষেই কিন্তু তারা ট্রান্সফারগুলো করে। ক্ষমতা আছে 22 এবং 24-এ, এবং ট্রান্সফার পরে গ্রাউন্ডগুলো হচ্ছে 16 থেকে 20-এ আলোচনা করা হয়েছে। আচ্ছা এবার দেখেন আরো 16 suit to be instituted where subject matter situation মামলা বা মোকদ্দমা সেখানে দায়ের করতে হবে কোথায়? যেখানে সাবজেক্ট ম্যাটার অবস্থিত। সাবজেক্ট ম্যাটার যেখানে অবস্থিত, সাবজেক্ট ম্যাটার মানে হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে? কোন কোন ক্ষেত্রে সেখানে বলে দেওয়া আছে। খাজনা বা মুনাফা সহ ব্যতীত বা ব্যতীত স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা। তার মানে আমরা যদি 9 ধারার মামলা করি এবং 8 ধারার মামলা করি, কিসের জন্য আমরা এই দুইটা? পুনরুদ্ধারের জন্য। হ্যাঁ কিসের দখল পুনরুদ্ধার? স্থাবর সম্পত্তি। এখানে ওটাই বলছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কোথায় করতে হবে? যেখানে সাবজেক্ট ম্যাটারটা অবস্থিত। যদি সম্পত্তি নাটোর সদরে হয়, নাটোর সদরে আমাকে মামলা করতে হবে। আমি রাজশাহী সদরে গিয়ে মামলা করতে পারবো না, বা সিংড়া বা অন্যান্য কোর্টে মামলা করতে পারবো না। আচ্ছা তারপর বলছে স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য মোকদ্দমা। যদি স্থাবর সম্পত্তি বাটোয়ারা রিলেটেড, নাটোরের সম্পত্তি বাটোয়ারার জন্য নাটোর কোর্টে মামলা করতে হবে। স্থাবর সম্পত্তি বন্ধকের ক্ষেত্রেও এখানেই মানে যেখানে সাবজেক্ট ম্যাটার অবস্থিত সেখানেই মামলা করতে হবে। স্থাবর সম্পত্তিতে অন্য কোনো প্রকার সত্য বা অধিকার নির্ণয়ের জন্য, স্থাবর সম্পত্তি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা, আটক অথবা প্রকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য মোকদ্দমা। এমন মোটামুটি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশিরভাগ জায়গাগুলো কোথায় মামলা করতে হবে? যেখানে সম্পত্তিটা অবস্থিত সেখানে মামলাটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আরো কিছু কথা বলছে, যদি একাধিক এলাকার মধ্যে থাকে তাহলে যে কোনো একটা আদালতে করা যেতে পারে। এখতিয়ার সম্পূর্ণ যে কোনো একটা আদালতে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। এটা মনে বলছিলাম উদাহরণ দিয়ে, আরএসটির সম্পত্তি নাটোর সদরে আছে, সিংড়াতেও আছে। যদি এরকম থাকে তাহলে যে কোনো একটা আদালতে মামলা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ধরেন এরকম হলো বঙ্গোপসাগর, আমি একটা মামলা করবো, আমার সীমানা নেই, সীমানা উত্তর করবে আমাদের সীমানা। কিসের সীমানা? কারণ আমার ওখানে আমার একটা সম্পত্তি, আর ইন্টারন্যাশনাল আদালতে করতে হবে। ওখানে আমার একটা সম্পত্তি আছে। কোথায়? নাপনদীর কাছে। বঙ্গোপসাগরের মধ্যে? নাপনদীর কাছে স্যার, নাপনদীর কাছে। নাপনদীর কাছে। এখন আপনি ভালো করে বোঝাও যাচ্ছে না যেটা বাংলাদেশের মধ্যে হ্যাঁ নাকি কিন্তু মায়ানমার। আপনি সম্পত্তির মালিক পেলেন কিভাবে? খবর সত্যি
60 বছর দখল করে গেছে। 60 বছর ধরে আপনি ওইখানে দখল করে আছেন, তাহলে আপনার নতুন করে প্রবলেম অ্যারাইজ করলো কি? ওই নতুন করে হচ্ছে বিভিন্ন দেশে বিলীন হয়ে হুমকি গেছে। দিচ্ছে, হ্যাঁ, বিভিন্ন দেশে হুমকি দিচ্ছে, তোমার কাছে টাকা তুলে নেবে এই কথা। কে হুমকি দিচ্ছে? মানবার লোক হুমকি দিচ্ছে, বাংলা বাংলার লোক হুমকি দিলে সেটা কি আপনার বা আপনি সিপিসিতে বিধান হবেন? না, বাংলার লোক হুমকি দিচ্ছে। আর বাংলাদেশের যদি হুমকি দেয় তো সিপি, যদি আপনার মায়ানমার হুমকি দেয় বাংলাদেশকে বা আপনাকে, সেটা তো আপনি এখানে সাবজেক্ট ম্যাটার না। এখানে বাংলাদেশ একটা সাবজেক্ট ম্যাটার, বাংলাদেশ একটা পার্টি, মায়ানমার একটা পার্টি। এখানে আপনি কিছুই না, এখানে আপনি সিপিসিতে কিছু খুঁজে পাবেন না। স্যার আমি একটা বলছি, এখানে আপনার আইসিসিতে মামলা বলতে হচ্ছে না। ইন্টারন্যাশনাল ল হবে না স্যার? হ্যাঁ, আইসিসিতে মামলা করবে, ওরা বুঝে নেবে। আপনি এখানে পার্টি না, এখানে পার্টি রাষ্ট্র। সদর বঙ্গোপসাগর বলতে সুন্দর করে একটা এলাকা বাংলাদেশে। হ্যাঁ, এখন ওটা পটুয়াখালী না বরগুনা মানে খুলনা এটা বলা হচ্ছে না। আপনি আপনার তো বোঝার ব্যাপার না। বোঝার জন্য সার্ভে আছে, সিএস আছে, এসএ আছে, তারপর হচ্ছে যে আরএস আছে, এখন বিএস হচ্ছে, বিআরএস আছে অনেক জায়গায়। এটা আপনার বোঝার দরকার নেই তো। এটা কর্তৃপক্ষ বুঝে নেবে, যার বুঝে নেয় সে বুঝে নেবে। সিংহাতে ধরা জমি আছে, নাটোরে আছে, হুম, কিন্তু আমার নাটোরে 70% আছে, হুম। সিংহাতে আমার 30%। মামলা দায়েরের ক্ষেত্রে এরকম কোনো লিমিটেশন দেয়নি যে এখানে কম বেশি করতে হবে, কিন্তু বলছিলাম রেজিস্ট্রির ক্ষেত্রে একটা প্র্যাকটিস আছে, সেটা কি যে যেখানে বেশি সম্পত্তি থাকে সেখানে রেজিস্ট্রিটা করা হয়। সেই সাব রেজিস্ট্রি মামলা যে কোনো আদালতে করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে অন্য কোনো আর কোনো কথা নেই, যে কথা বলছি এগুলাই। আচ্ছা, এবার আসেন 17তে। সোর্স ফর ইমুভেবল প্রপার্টিজ ইজ সেড উইথ দ্য জুরিসডিকশন অফ ডিফারেন্ট কোর্টস। সোর্স অফ ইমুভেবল, ইমুভেবল মানে ঝামেলা লেগে গেছে। মুভ মানে যেটা নড়তে পারে, ইমুভেবল মানে নড়া যায়, আর যেটা মুভেবল নয় ইমুভেবল সেটা স্থাবর। ঠিক আছে, তো মানে 16 ধারাতে স্থাবর সম্পর্কে বলছে, 17 স্থাবর সম্পত্তি সম্পর্কে বলছে। বিভিন্ন আদালতের এখতিয়ার অবস্থিত স্থাবর সম্পত্তি সম্পর্কিত। যদি বিভিন্ন আদালতের এখতিয়ারে হয় তাহলে যে কোনো জায়গায়, ঠিক আছে, যদি আদালতের এখতিয়ারের মধ্যে থাকে তাহলে ওই সম্পত্তির অংশ বিশেষ যে আদালতের এখতিয়ারের মধ্যে অবস্থিত সেরূপ যে কোনো আদালতে মোকদ্দমা দায়ের করবে। রিসেন্ট যে কথাটা বললাম সেই কথাটা এখানে এসছে। এবং বলছে শর্ত থাকে যে এই প্রকার মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে সমগ্র দাবি ওইরূপ আদালত বিচারকে গ্রহণ করতে পারে। এখন এরকম আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি যে কোর্ট ফিসটা দিব, কোর্ট ফিস কোথায় কোথায় দিব? এখানে বলা আছে কোর্ট ফিস ওই আপনি এক আদালতে দিতে পারবেন। আপনার দেখা যাচ্ছে যে আপনার টোটাল কোর্ট ফি আলো একটা মোকদ্দমাতে টোটাল কত কোর্ট ফি আসে বলতে পারেন তো? সর্বোচ্চ 47,500। কিসের ক্ষেত্রে? অ্যাড ভ্যালুরের ক্ষেত্রে। সাবজেক্ট ম্যাটার যদি মানি না হয়, মানি বাদে যদি হয়, জমি জমা ইত্যাদি যদি হয়, মানি একটা আছে দুইটা ক্লাস, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে আদার দ্যান মানি। আর যদি মানি হয় মানে টাকার জন্য হয় 57,500। এই রিলেটেড আজকেই করি, আবার কবে সুযোগ জানি না। স্যার তারা 40,000 পড়ছিল পড়ে কি? হ্যাঁ, সর্বোচ্চ 40,000 পড়ছিল পড়ে কি? ওইটাই বুঝাবো। আমি বুঝানোর পরে আর কোনো কোশ্চেন থাকবে বলে আমি আশা করি না। ঠিক আছে, বাস্তবিক কিছু শিখতে মানে ঈদের আগে মানে সিপিসি ক্লাস পাবো না, সো এই জিনিসটা মাথায় আসছে, শেষ করে দিই। আচ্ছা, এই জিনিসগুলো আস্তে আস্তে এটার একটা আলাদা আইন আছে। হ্যাঁ, এই আইনের নাম হচ্ছে সিএফএ, কোর্ট ফিস অ্যাক্ট। ঠিক আছে, কোর্ট ফিস অ্যাক্ট আছে 1877 সম্ভবত, আই থিংক সো, ভুল না করলে 77 সালে হবে। তো এখানে আমরা ধারা টানার কথা কিছু বলবো না, আমরা শুধু ক্যালকুলেশন করবো। দুইটা ফরম্যাট মনে রাখবেন, দুইটা ফরম্যাট হচ্ছে একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে আদার দ্যান মানি। মানি আর আদার দ্যান মানি। মানি মানে টাকা, মানে অর্থ। অর্থর মামলা হয় জানেন তো আপনারা, অর্থ জারি যখন এক্সিকিউশনে চলে যায় অর্থ জারি করে মামলা হয়। হ্যাঁ, মানি সুদ। আর একটা আছে আদার দ্যান মানি, মানে মানি ব্যতীত অন্য কিছু, ওসিও বলে থাকে, আদার ক্লাস।
ঠিক আছে? অপ্র বলে, অপ্র বলে, কোথাও অপর মামলা বলে, হ্যাঁ অপ্র মানে এছাড়া একটা যা হয়, এছাড়া একটা কি টাকার আদায়ের জন্য মামলা হয় কোনটা? না। এছাড়া একটা সম্পত্তি রিলেটেড, এগুলো সব কি অপ্র, সব অপ্র, অপ্র বলে। অন্য প্রকার, অন্য প্রকার বা অপর প্রকার, কোথাও কোথাও অপর মামলা এভাবে লেখে, ঠিক আছে? অপর মামলা। আবার ওসি লিখে আদার ক্লাস সুট, ওসিতে আদার ক্লাস সুট, আদার ক্লাস বা আদার ক্যাটাগরি দুইটাই কি হয়? ওসিতে কিছু হয়, আদার ক্লাস সুট। তার মানে একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে আদার ক্লাস, বুঝা গেল? মানির ক্ষেত্রে মানি লিখে দেয় অথবা অর্থ লিখে দেয়, আর এর ক্ষেত্রে অপ্র লিখে দেয়, ওসি লিখে দেয়। এই দুইটা ধরনের মামলা হয়ে থাকে। আর কিছু মামলা থাকে যেটাকে আমরা কি বলছি? মিস কেস বলছি, মিস মামলা এভাবে বলি আমরা। তো এগুলো আবার মিস মামলা কিছু কিছু গ্রাউন্ডে হয়, যেমন হচ্ছে যে 6-17 না, 6-17 যে ধরেন বলছে যে মামলা কোনো কারণে খারিজ করে দিয়েছে, নতুন করে আবার সেটাকে রিভাইভ করানোর জন্য আবেদন করা হয়। তো আবেদন না করে মানে আলাদা একটা মিস মামলা করা হয়, মিসেলেনিয়াস বা বিবিধ মামলা এটাও বলে। এইভাবে করে 9 এগুলো 4-5টা প্রকার আছে, এগুলো করা হয় সাধারণত। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম সেটা দেখি। তাহলে মানির ক্ষেত্রে বলছেন, মানির ক্ষেত্রে এই যে টাইদার কারণটা মনে রাখবেন, ঠিক আছে? টাইদার বা মূল্যমান বা সাবজেক্ট ম্যাটার ভ্যালুয়েশন, কিসের মূল্যমান? এটা নিয়ে আপনি মামলা করতেছেন, ওই সম্পত্তির মূল্যমান। যদি টাকা হয়, আপনি ধরেন 5 লক্ষ টাকা আদায়ের জন্য মামলা করতেছেন, বুঝলেন? 5 লক্ষ টাকা আদায়ের জন্য মামলা করতেছেন, তাহলে এখানে আপনার সাবজেক্ট ম্যাটার কত? 5 লক্ষ টাকা। আপনি একটা সম্পত্তি 10 বিঘা সম্পত্তির জন্য মামলা করতেছেন, সেই 10 বিঘা সম্পত্তির মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। আছে যদি এরকম নাই মনে এখন বাংলাদেশে 10 লক্ষ টাকা, তাহলে যদি সেরকম হয় তাহলে এই 10 লক্ষ টাকা কি তাইদার বা মূল্যমান, ঠিক আছে? তাহলে মূল্যমান যদি মূল্যমানের কত পার্সেন্ট? মানির ক্ষেত্রে 2.5%, বুঝলেন? 2.5%, 2.5%, 100 টাকা 2.5 টাকা। জি। আর অন্য প্রকারে আচ্ছা, 2.3 এবার আসেন এইগুলোর ক্ষেত্রে 2.3%, 2%, 2.3 না? হ্যাঁ বাড়াইছে এখন না না আমি বলছি। এরপরে যদি প্রশ্ন থাকে তাহলে করে শেষ করি আগে। হ্যাঁ, মূল্যমানের কত? আদার মানিতে মূল্যমানের 2%। আচ্ছা, এখন দেখেন একটা হিসাব করে দেখেন, তাহলে ধরেন কত? 5 লক্ষ টাকা, বুঝছেন? 5 লক্ষ, হ্যাঁ বুঝছেন, 5 লক্ষ টাকা। এর ক্ষেত্রে কি হবে? 5 লক্ষ এর 2.5 এভাবে লিখতে পারি তো আমরা, না? 25/100 না, 2.5/100, 2.5% না? এর জন্য আমরা কি করতে পারি? এটা তুলে দিয়ে আর একটা শূন্য লাগাই দিতে পারি। কি হবে? 2, 3, তাহলে 500 গুণ 25 কত হয়? 5-25, 125 আরো 500 দুইটা শূন্য, তাই তো? 1250, 1250 টাকা কি হবে? 12,500 টাকা কি হবে? কোর্ট ফি দিতে হবে। এখন কথা আছে, এই কোর্ট ফির সাথে আরো কিছু দিতে হয়। কি দিতে হয়? এর সাথে 15% ভ্যাট। এই 15 এই পার্সেন্ট কিসের পার্সেন্ট? এই 12,500 উপরে 15%। এবার হিসাব করেন 12,500 এর 15% কত হয়? 500 এর 15/100, তাহলে 125 গুণ 15 কত? 1875, তাই তো? আচ্ছা, ওকে। তাহলে 12,500 যোগ 1875,
এই টাকা কি করতে হবে আমাকে? এই টাকা কোর্ট ফি হিসেবে কোর্টে জমা দিতে হবে। 14,375 টাকা। এই মামলা করতে গেলে আমাকে এই কয় টাকা কোর্ট ফি দিতে হবে, ঠিক আছে? এখন কিভাবে কোর্ট ফি দিবেন? প্রশ্ন হচ্ছে কোর্ট ফি দিবেন কিভাবে? সরকারের কাছে ব্যাংকে দিবেন নাকি ছেলে দিয়ে দিবেন? অ্যাডভান্স কোড ফি দিয়ে কিভাবে দিবেন? হ্যাঁ, দুই ধরনের কোর্ট ফি আছে বাংলাদেশে। সরি, কোর্ট ফি তো না, স্ট্যাম্প আছে। একটা হচ্ছে জুডিশিয়াল স্ট্যাম্প আর একটা হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প। তো যদি মামলা করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করতে হবে। ওই জুডিশিয়াল স্ট্যাম্পে ওরকম 500 টাকা আর 1000, এখন 5,000 টাকারও আছে, 5,000 টাকা আছে, এরকম কোর্ট ফি। আবার 2-1 টাকারও আছে, ছিল এখন কমে গেছে মনে হয়। 2 টাকার আছে, অ্যাডহেসিভ লাগে, 18 লাগিয়ে দিতে হয়, এরকম জিনিসও আছে। আবার আগে, এখন আছে কিনা জানি না, ওই স্ট্যাম্পের মধ্যে আগে কিন্তু 1 টাকা পয়সা পর্যন্ত ছিল এক সময়, এখন আছে কিনা জানি না, নাই মনে হয়। পয়সা, এরকম পয়সা এই মাধ্যমে সরকারকে কি করতে হয়? এটা পে করতে হয়। এখন 5,000 টাকা স্ট্যাম্প কয় টাকা লাগে? এখন এই এটার সাথে এখন আবার কমিশন ঢুকে গেছে। এখন কত কমিশন দেন? 10% দেন না? আচ্ছা, তা আপনাদের কি আছে? ভেন্ডার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সুবিধা। আচ্ছা, যাদের ভেন্ডার নাই তাদের কাছ থেকে ওরকম যার কাছ থেকে যা নিয়ে পারেন। যদি অ্যাডভোকেটের কাছ থেকে কম নেবেন, যদি পার্টিকে পাঠানো যায় তাহলে বেশি নেবেন। হ্যাঁ, এই হচ্ছে ভেন্ডার মানে চার্জ দেন, দোকান, স্ট্যাম্পের দোকান। চার্জ দেন কার কাছে আছে? ভেন্ডার দিয়ে চার্জ দেন, বিএন দিয়ে ভেন্ডার। আপনারা কন্ট্রাক্ট কার আছে? ভেন্ডার ভেন্ডি পড়েন নি আপনারা? কেন পড়েন নি? বিক্রেতা। ঠিক আছে, ভেন্ডার মানে হচ্ছে বিক্রেতা। সেলার, বিক্রেতা। ওইটা সরকারের কাছ থেকে কিনতে হয়। ব্যাংকে টাকা জমা দিয়ে, ধরেন আমি 500 টাকা জমা দিলাম, ব্যাংকে চালান করতে হয়। চালান করলে ওই বরাবর আমি চালান করলাম ব্যাংক বরাবর, বাংলাদেশ ব্যাংক বরাবর চালান করলে বাংলাদেশ ব্যাংক আমার কাছে, আমি যদি 500 টাকার জন্য ইয়ে দিই, বাংলাদেশ ব্যাংক আমাকে 500 টাকার স্ট্যাম্প পাঠাবে আমার বরাবর। বুঝা গেল? আমার টাকাটা ব্যাংকে ডিপোজিট হলো, তার এগেনস্টে আমার কাছে স্ট্যাম্প আসলো, এইভাবে। ওটা মানে টাকা, কিন্তু টাকা সব জায়গায় চলে, ওটা সব জায়গায় চলে না, ওটা কোর্ট ছাড়া কোনো চলে না। এই হচ্ছে পার্থক্য। দেখতে টাকার মতোই, তাই না? উপরের অংশটা দেখতে টাকার মতো। তাহলে এটা বুঝলেন আপনারা যে এই ক্ষেত্রে যে কোনো মামলা আপনাদের তো একটা কাজে লাগবে, সবার কাজে লাগবে। যারা আপনারা অ্যাডভোকেট হবেন সবাই এই জিনিসটা মূল্যবান কারণ করা। সব ক্ষেত্রে অর্থঋণ বলে কথা নাই, এটা সিভিল মামলা করতে গেলে আপনার এটা লাগবে, যেখানে অ্যাডভোকেট কোর্ট ফি লাগবে সবখানে। আর যদি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কি লাগে না? কোর্ট ফি লাগে না। আচ্ছা, আর একটা আছে